বিশ্বাসী না বা আপনি রাজনীতিতে যোগদান আগ্রহী না, নতুন কোন রাজনৈতিক দলের সাথে থাকতে চান? ডিফিকাল্ট, এটা এখনই বলাটা ডিফিকাল্ট যে নতুন কোন রাজনৈতিক দলের সাথে থাকতে চাই কিনা। খুব স্পষ্ট করে যদি জিজ্ঞেস করি যে নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে সেই দলে আপনি থাকছেন কিনা? না, আমি এটা নিয়ে কোনো উত্তর দেবো না আর কি। এটা নিয়ে আমি এখনই কোনো উত্তর, কিন্তু আমার মনে যে চিন্তাটা খেলা করে, আমি এখন এটা নিয়ে সিদ্ধান্ত নেইনি কোনো। আমার মনে যে চিন্তাটা খেলা করে, ধরেন আমি 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের নতুন দলের সভাপতি এবং নতুন দল গঠন করতে যাচ্ছে। নতুন দলের সভাপতি হতে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আসুন আমরা নতুন দলের সভাপতিকে হতে যাচ্ছে, ভিডিওটা দেখে আসি। বিশ্বাসী না বা আপনি রাজনীতিতে যোগদান আগ্রহী না, নতুন কোন রাজনৈতিক দলের সাথে থাকতে চান? ডিফিকাল্ট, এটা এখনই বলাটা ডিফিকাল্ট যে নতুন কোন রাজনৈতিক দলের সাথে থাকতে চাই কিনা। খুব স্পষ্ট করে যদি জিজ্ঞেস করি যে নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে সেই দলে আপনি থাকছেন কিনা? না, আমি এটা নিয়ে কোনো উত্তর দেবো না আর কি। এটা নিয়ে আমি এখনই কোনো উত্তর, কিন্তু আমার মনে যে চিন্তাটা খেলা করে, আমি এখন এটা নিয়ে সিদ্ধান্ত নেইনি কোনো। আমার মনে যে চিন্তাটা খেলা করে, ধরেন আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলছি, তারপরেও দেখেন গতকালকেই আমার প্রোগ্রামে এখানে বুক লঞ্চিং হলো, অনেক বিএনপির কর্মী এসছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার সাথে কথা বলেছে, ইন্টারাক্ট করেছে। হ্যাঁ, তো আমি যেই পজিশনটা এই মুহূর্তে আমার আছে, এইটা এই যে রাজনৈতিক ডামাডোলের বাইরে একটা ভালোবাসার এবং শ্রদ্ধার একটা জায়গা, এই জায়গাটাকে নষ্ট করাটা ঠিক হবে কিনা কোন রাজনৈতিক দলে যুক্ত হয়ে, এটা আমি শিওর না, এখনো শিওর না, আমি সার্টেন না। আমাকে মাহমুদ ভাই বলতেছেন যে তুমি আসো রাজনীতি করো, তো আমি মাহমুদ ভাইকে বললাম যে মাহমুদ ভাই এই জিনিসটা তো আসলে আমার সিদ্ধান্ত না, এটা আপনাদের মুরব্বীদের সিদ্ধান্ত, আপনারা যদি মনে করেন তাহলে এটা চিন্তা করা যেতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি না এই মুহূর্তে যে আমার এই পজিশনটা ছেড়ে দেওয়াটা উচিত হবে কিনা। দেখেন, বাংলাদেশের এই যে ফ্যাসিবাদ যে দাঁড়াইতে পারলো, এটার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল যে বাংলাদেশে এমন কোনো ফিগার ছিল না, আমাদের পাবলিক ফিগার ছিল না যে ফিগারটা সমস্ত দলের ঊর্ধ্বে দাঁড়ায়, সামনে যে বলতে পারবে না এটা করতে পারো না, তুমি কোনো দলের না, এই লোকটা দলের না, এই লোকটা কোনো দলের না, এই লোকটার দলের কোনো এজেন্ডা নাই, এই লোকটার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, এই লোকটা জনগণের জন্য সবসময় জনগণের পাশে আছে, এইরকম একটা ফিগার কিন্তু আমরা পাইনি। তো যদি সেই ফিগার হয়ে যাওয়ার একটা রাস্তা থাকে, আমি সেটা কেন পার্সু করবো না? আমি বলছি না আমি সেই ফিগার হতে পেরেছি, আমি হলে অসুবিধা আছে, আমি যদি সেই জায়গায় যেতে চাই, মানুষ যদি আমাকে সেই জায়গায় স্থাপন করে, সেই ভালোবাসাটা দেয়, সেই আস্থাটা রাখে, আর আমি যদি এই জায়গাটা অ্যাচিভ করতে পারি আমার কাজ দিয়ে, আমার কমিটমেন্ট দিয়ে, তাহলে আমি কোন জায়গাটা নেব? ওই জায়গাটা সবার উপরে, নাকি রাজনৈতিক দলের একজন নেতা হয়ে? সেটা একটা আলোচনার বিষয় হতে পারে, এটা কনসিডার করতে হবে, এটা সবাইকেই দেখতে হবে, যারা আমাকে বলছেন রাজনীতিতে যুক্ত হওয়ার তাদেরকেও চিন্তা করতে হবে, আমার নিজেকেও চিন্তা করতে হবে। প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলো তো এখন আমি যেভাবে করতে চাই, আরেকজন যেভাবে করতে চাই, সেটা তো এক না। যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না, আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। আগামীর বাংলাদেশে ইন্ডিয়ার কোনো হেজিমনি থাকবে না, ভারতীয় আগ্রাসনের কোন চিহ্ন থাকবে না, ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হবে একটা সাম্যের সমাজ, আগামীর বাংলাদেশ হবে একটা ইনসাফের সমাজ, এটা আমার স্বপ্ন। এখন এই স্বপ্নের সাথে যে অ্যালাইন না, তার সাথে তো আমার ঐক্য বা থাকবে না, ন্যাচারালি আমি তার সাথে চলতে পারবো না, চলবো না। হয়েছে এখন এটাকে যদি এখন বুঝতে আমরা যদি বলি যে আমরা সবাই আবার একসাথে থাকবো, এটা তো সম্ভব না, এটা একবারই সম্ভব না। এখন একজন যে লেফট, আলট্রা লেফট, সে যেভাবে আগামী বাংলাদেশ চিন্তা করে, তার সাথে কি আমার চিন্তা মিলবে? একজন ইসলামপন্থীর চিন্তা মিলবে না তো। সেই জন্য এই কনফ্লিক্ট গুলো হচ্ছে, এবং এটাই স্বাভাবিক, এবং এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে সমাজ আগাবে। যে সবচেয়ে ভালো স্বপ্ন, যে সবচেয়ে ভালো ইমাজিনেশন জনগণের সামনে দাঁড় করাইতে পারবে, তার আশেপাশের জনগণ দাঁড়াবে। রাজনীতির সাথে আমি তো রাজনীতি করি,
একটু আমি যা করি আমার ফরমালি কোনো দলের সাথে আপনি সংযুক্ত হতে যাচ্ছেন কিনা? Well, এই প্রশ্নের একটা ইন্টারেস্টিং উত্তর দেওয়া যায় আর কি। মানে চার্লি চ্যাপলিনকে রাজনীতির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তো উনি উত্তর দিয়েছিলেন যে আই রিমেইন জাস্ট ওয়ান থিং and one thing only, and that is a clown. It places me on a far higher plane than any politician. তো আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমি ওনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে খুব বেশি কি বলবো, আমি খুব বেশি পয়েন্ট দেই না আর কি। হ্যাঁ, আমি এই রাজনৈতিক দলগুলো আমার কোনো আকাঙ্ক্ষা প্রস্তুত করতে চাই, ওনারা তার ধারে কাছেও নেই। এখন ওনারা বলছেন ওনারা নির্বাচন ক্ষমতায় গেলে ওনারা সবকিছু করে ফেলবেন। মানে আমি ওনাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে আপনারা যখন ক্ষমতায় তখন 1-11, এবং আমার তাদের সামর্থ্য সম্পর্কে খুবই উঁচু ধারণা নাই, এবং এটা বাংলাদেশের জনগণেরও নাই। যেমন ধরেন যে এটা পার্সোনালি যদি কেউ কোনো রাজনৈতিক দল না নেয় তাহলে আমি খুশি হব। আমি পার্সোনালি নেওয়ার জন্য বলছি না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আপনারা আমাদের সহযোদ্ধা, আমার পূর্ণ রেসপেক্ট আছে আপনাদের উপরে। ধরেন যে 1-11টা ঘটলো, তখন কারা ক্ষমতায়, মানে 1-11 ঠিক যে সময় ঘটছে তখন কোন দলটা, কোন রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতার আশেপাশে? বিএনপি, জামাত তো, তাই না? তাদের মধ্যে থেকে 1-11 ঘটে গেল, আপনারা তো প্রোটেক্ট করতে পারলেন না দেশকে। এই যে 1-11 ঘটে বাংলাদেশ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্যে ঢুকে গেল, আপনার তো রাষ্ট্র আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, আপনি প্রোটেক্ট করতে পারলেন না। এই ব্যর্থতা তো আপনার, তাই না? আপনি এমনকি একটা কল্পনা করতে পারেননি যে এরকম একটা বিপদ আপনাদের সামনে আসছে। তাহলে ভরসা করবো কোথায়? আপনার উপরে। আমি তো ওদের সাথে যাব না, আমি কখনোই ওনাদের সাথে যাব না, কারণ আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে বিপদগুলো দেখি, আমি যেভাবে বাংলাদেশকে কিভাবে হলো তার বিষয়, মানে আমরা একটা ছোট দেশ, আমরা একটা ছোট রাষ্ট্র, এটা সত্য, কিন্তু আমি যদি বুঝতে পারি যে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে, এখন দুনিয়ার ন্যারেটিভটা কোন দিকে, তো আমি তো নিজেকে অ্যালাইন করব তার সাথে, তাই না? ধরেন আমি যদি দেখি একটা ঝড় আসছে সামনে, তাহলে আমি সেই ঝড় থেকে মোকাবেলা করার জন্য আমি কি করব? আমি কি ঝড়ের সাথে সামনাসামনি হেড অন কলিশনে যাব, নাকি আমি এমন একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ নেবো যেখানে আমি কিছুদিনের জন্য আশ্রয় নিতে পারি, ঝড়টা চলে গেলে আমি আবার সামনে আসবো, তাই তো? তাই না? এটাই তো স্ট্র্যাটেজি। আমি যদি ঝড় আসছে, আমি হেড অন কলিশনের জন্য ঝড়ের মধ্যে দিয়ে আমি দৌড় দিলাম, তাহলে তো উল্টে পড়বো, ন্যাচারাল এটা। হ্যাঁ, তো দুনিয়ার ন্যারেটিভের খোঁজ রাখতে হবে, দুনিয়ার শক্তিগুলোর ভারসাম্য দেখতে হবে, এবং তার মধ্যে আমার অবস্থানটাকে সিকিউর করতে হবে। এটাই তো রাষ্ট্র নেতাদের কাজ, এটাই তো পলিটিশিয়ানদের কাজ, ওনারা তো সারাদিন এই কাজই করেন, তাই না? একদমই না পশ্চিম, বরং ঝড় যদি আসে, এটা একটু ভুল হলো আমার বলা, ঝড় যেটা আসছে সেটা হাসিনা পরিবারের জন্য আসছে, সেটা আওয়ামী লীগের জন্য আসছে, এবং এটা আমি বেশ কয়েকদিন থেকেই বলছি। আওয়ামী লীগ এবং হাসিনা পরিবার বরং এটা প্রস্তুতি নিক যে সেই ঝড় সে কিভাবে মোকাবেলা করবে। হাসিনার পরিবারের যারা, এবং ঝড় যে আসছে সেটা তো আমরাই দেখতে পাচ্ছি, টিউলিপের উপর আসলো, এরপর পুতুলের উপরে আসবে। আজকে ল্যান্ডসেটে দেখেছেন একটা খবর পাবলিশ হয়েছে যে ল্যান্ডসেট খবর দিচ্ছে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুদক ইনভেস্টিগেশন শুরু করছে। ল্যান্ডসেটের মতো পত্রিকা, আমি জানি না ল্যান্ডসেট বললে এটা কিছু করে কিনা, কিন্তু গ্লোবাল হেলথে ল্যান্ডসেট একটা অথরিটি। হ্যাঁ, ল্যান্ডসেট যখন বাংলাদেশের একটা খবরকে তার খবর হিসাবে, একমাত্র খবর হিসাবে তার জার্নালের স্থান দেয়, তার মানে সে তৈরি করছে গ্লোবাল হেলথ অথরিটিকে তার পজিশনটা নেওয়ার জন্য। সো আমি বলেছিলাম যে এরপরের হবে পুতুল, তো আস্তে আস্তে সব কয়টা আসবে। রাজনৈতিক এজেন্সিটা বাংলাদেশের জনগণের, পরাশক্তি যেই আসুক না কেন আমরা কেয়ার করি না তো, কারণ বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে, জানে কিভাবে একটা ব্রুটাল ফ্যাসিস্ট রেজিমের সামনে বুক পেতে দাঁড়াতে হয়। তো এই জনগোষ্ঠীকে কোন পরাশক্তি এসে সামাল দেবে, কোন পরাশক্তি কি করবে? বিএনপিকে সাপোর্ট করে যাবে, এটা তো হবে না, বরং উল্টোটা হবে। কারণটা হচ্ছে যে যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার গঠন করবে, তাহলে বিএনপিকে এটা মনে করতেও হবে পাশাপাশি যে একটা ব্যাপক অংশের মানুষ তার বিরোধী দলের ভূমিকা নেবে।
হ্যাঁ, তো অপোজিশন তো থাকতে হবে, অপোজিশন না থাকলে ডেমোক্রেসি কিসে, তাই না? বিএনপি যে ডেমোক্রেসির কথা বলে, তার যদি অপোজিশনই না থাকে তাহলে যে ক্ষমতায় যেতে চায় তার একটা প্রবল প্রতিপক্ষ দাঁড়াবেই। ছাত্রদের অনেক দুর্বলতা আছে, সমস্যা আছে, তারা তো অনেক কথা শোনেনি। আমিও তো বলেছি, আমার ভিডিওতেও বলেছি যে আমরা অনেক কিছু সাজেশন দিয়েছিলাম, যে কথাগুলো তারা শোনেনি, এবং ঠিক সময় মতো শুনলে আজকে এই অবস্থাটা তৈরি হতো না। নির্বাচনের নিরপেক্ষতার কথা যে আসছে না, এই কথাটাও আসছে কিন্তু ছাত্রদের দুর্বলতার কারণে। কারণ আমরা যে সাংবিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুপ্পুর কাছে শপথ নিয়ে, সেটার মধ্যে দিয়েই তো এই কথাটা এসছে, তাই না? প্রথম দিন যেদিন রাজনৈতিক দলগুলো, ছাত্ররা, আজকে একটা ভিডিও আমি শেয়ার দিয়েছি এতে ফেসবুকে, শ্যামলীতে বিকেল 4টার সময় পুলিশ গুলি, তখন হাসিনার শাসনের একটা অংশ, তাই না? হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি, সেইখানে যে আমরা বিজয়ী শক্তি, আমরা পরাজিতের কাছে যে আমরা নেগোশিয়েট করছি, এটা কোনোদিন হয়? পরাজিত শক্তি তো বিজয়ীর কাছে আসে। হ্যাঁ, তো এই ভুলগুলো তো পলিটিক্যাল পার্টি করছে। ওয়াকারের ওখানে কে গেছে? রাজনৈতিক দলগুলো গেছে, ছাত্ররা তো যায়নি, রাজনৈতিক দলগুলো গেছে। এই দায় কার? আজকে যে সরকার এসছে, এর দায় কার? বক্তব্য হচ্ছে আমরা কেউ তো সরাসরি উপদেষ্টা পরিষদে নেই। ঠিক একই প্রসঙ্গ এসেছিল আমাদের কোন একটা আলোচনায়, তখন বিএনপির পক্ষ থেকে এই কথাটা বলা হয় যে আমরা তো উপদেষ্টা পরিষদে নেই, সুতরাং কেউ উপদেষ্টা পরিষদের থেকে দল গঠন করলে সেটা এই সরকারের নিরপেক্ষতা নষ্ট করে। দেখেন, মানে বিএনপি উপদেষ্টার জন্য নাম দিয়েছিল, নাম দিয়েছে, এবং এরপরেও আমি নাম ধরে বলতে চাই না, এরপরেও উপদেষ্টা নিয়োগ হয়েছে বিএনপির সুপারিশে, তাই না? তারপরে ধরেন অ্যাটর্নি জেনারেল কোন দলের লোক, তাই না? অ্যাটর্নি জেনারেল তো বিএনপির লোক। তো এইরকম নানা পজিশনে, নানা পদে আমরা দেখবো যে বিএনপির লোকেরা, বিএনপির সচিবেরা, বিএনপি সমর্থিত সচিবেরা, বিএনপি সমর্থিত প্রশাসনিক আমলা কর্মকর্তারা ঢুকেছে, তাই না? ধরেন সারা দেশে যে পিপি নিয়োগ হয়েছে, এর মধ্যে বিএনপির লোক আছে না? দিয়েছে না? বিএনপি লিস্ট দিয়েছে না? এই সমস্ত বললে তো হবে না। মানে এখন যদি বিএনপি মানে ইনোসেন্ট প্লে করে তাহলে তো চলবে না, আমরা তো জানি বিষয়টা। হ্যাঁ, এখন আপনি কি বলতে তোরা দল গঠন করলেও তারা সরকারে থাকতে পারে, তাতে কোনো নিরপেক্ষতা নষ্ট হবে না? দেখেন, এই সরকারটা কি তত্ত্বাবধায়ক সরকার? আমার প্রথম প্রশ্ন। নিশ্চয়ই না। বলেন তো। না, ইন জেনারেল তত্ত্বাবধায়ক সরকার যেটা, নিশ্চয়ই তা না। না, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, সবসময় বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, তাহলে আমি কেন মনে করছি যে এই সরকারটা শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার অথবা ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে? হ্যাঁ, আমি কেন এটার কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি? মানে নিরপেক্ষ হবে কেন? এই সরকার অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার, এই সরকার তো নিরপেক্ষ না। এই সরকার প্রো অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার, যারা ফ্যাসি বিরোধী। এই সরকার কি মানে আমাদের প্রতি যে আচরণ করবে আর আওয়ামী লীগের প্রতি যে আচরণ করবে নিরপেক্ষ থাকবে? মানে সরকার, আওয়ামী লীগ যদি আমাদেরকে মারে, সরকার কার পক্ষ নেবে? তাহলে নিরপেক্ষ হলো কিভাবে? আমি নিরপেক্ষতা আশা করছি কিভাবে? হ্যাঁ, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যখন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, সেই জায়গা থেকে তাদের তখন ওই দাবিটা তোলার সুযোগ থেকে যায় কিনা? নির্বাচন কে করে? নির্বাচন কি সরকার করে? না, নির্বাচন কমিশন করে। নির্বাচন তো নির্বাচন কমিশন করে। কারো পক্ষে যে একটা পজিশন নেবে, কখনোই নেবে না। প্রফেসর ইউনূসের উপরে কি ওনাদের আস্থা নেই? মানে এখন তো তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূসের উপরে ওনাদের আস্থা নাই এখন মনে হচ্ছে। কম্পিটেন্ট খুবই শুরু করে যত নির্বাচন কমিশনার আছে প্রত্যেকেই অত্যন্ত দক্ষ এবং স্বাধীনভাবে কাজ করছেন। কেউ কোথাও কোনো হস্তক্ষেপ করেনি, সরকারের কোনো হস্তক্ষেপ নেই, প্রফেসর ইউনূসের সরকারের কোনো হস্তক্ষেপ নেই এখানে, স্বাধীনভাবে কাজ করছে, তারাই নির্বাচনটা চালাবে। বরং তার নির্বাচন চালানোর সময় প্রশাসন যেখানে হেল্প করবে, প্রশাসনকে যেভাবে হেল্প করতে বলা সেটা করবে, এবং সেখানে প্রফেসর ইউনূস কি রোল নিতে পারে সেখানে তো প্রশ্নের অবকাশ নেই। আমরা তো প্রফেসর ইউনূসকে চিনি, এমন না যে প্রফেসর ইউনূস একজন নতুন লোক, আমরা চিনি না তাকে, আমরা তার ভ্যালুস জানি না, উনি কি চিন্তা করেন সেটা আমরা জানি না, তা তো না।
উনি একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ বাংলাদেশে সব মানুষের মধ্যে, এমনকি গ্লোবালি। হ্যাঁ, আমরা এখন প্রশ্ন করছি যে উনার সরকার নিরপেক্ষ থাকবে না, এটা কোনো কথা? মানে ধরে নিলাম আর থাকবো না, আমরা যদি রাজনৈতিক দল করি আমরা সরকারে থাকবো না, এটা বলেছে কিন্তু আসিফ। আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে যে এই সরকারে প্রফেসর ইউনূস যেটা বলবেন, যেটা চিন্তা করবেন, সেটাই কি সরকার করবে না? করবে তো, সেটাই কি সরকারের পার্সোনালিটি? এই সরকারের পার্সোনালিটি প্রফেসর ইউনূসের পার্সোনালিটি, এই সরকারের পার্সোনালিটি নাহিদ আসিফের পার্সোনালিটি না। আরো কিছু বিষয় জানতে চাই, তবে এই যে বক্তব্যটা আপনি তুলে ধরেছেন সেখানে আমি একটু বলতে চাই যে একজন ব্যক্তির ইমেজ দিয়েই কি সবকিছু হয়ে যায় কিনা, একজন ব্যক্তি তার সততা দিয়েই কি সবকিছু হয়ে যায় কিনা? যদি তাই হতো তাহলে কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা যা যা প্রত্যাশা করছিলাম সবকিছু হয়নি। আমরা যেমন ধরেন, আমি উদাহরণস্বরূপ বলি, ফ্যাসিস্টদের দোসর হিসেবে যারা ছিল, গণহত্যার দায়ে যারা অভিযুক্ত এরকম মানুষজন পালিয়ে গেছেন এই সরকার দায়িত্ব গ্রহণের পরে। আমরা দেখেছি জুলাইয়ের যারা ভিকটিম তাদেরকে সহযোগিতা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তো সেজন্য আমি বলছি যে একজন ব্যক্তির নিঃসন্দেহে তার প্রতি সবার আস্থা আছে, কিন্তু শুধু একজন ব্যক্তি কি সবকিছু করে ফেলতে পারেন কিনা সেই প্রশ্ন মনে হয় রয়ে যাবে। ব্যক্তির ভূমিকা তো গুরুত্বপূর্ণ, কিন্তু ধরেন আমরা জুলাই বিপ্লবের ব্যক্তি আবু সাইদের ভূমিকা তো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তাই না? তো ব্যক্তি তো আসলে একজন মানুষ না, ব্যক্তি হচ্ছে সেই, মানে রাজনীতিতে পার্সন হচ্ছে সেই, পার্সোনালিটি হচ্ছে সেটাই যেটার আশেপাশে মানুষজন এসে দাঁড়ায়। হ্যাঁ, মানুষ, জনগণ সময় নেতা তৈরি করে। প্রফেসর ইউনূস তো রাজনীতির লোক না, প্রফেসর ইউনূসকে আমরাই নেতা বানাইছি। উনার চারপাশে আমাদের আস্থা বিশ্বাসটাকে আমরা ওনার উপরে অর্পণ করছি। ধরেন আমি এইভাবে বলতে চাই না, আমি আমার কথার এক্সাম্পল দিতে চাই না, ধরেন আমি ইলিয়াসের কথা নিয়ে এক্সাম্পলটা দিই। ধরেন ইলিয়াস কেন এত পপুলার হবে? মানে ইলিয়াসের পার্সোনাল ক্যাপাসিটি নিশ্চয়ই আছে, কিন্তু তারপরেও জনগণ চেয়েছে ইলিয়াস জনপ্রিয় হোক, সেজন্য ইলিয়াস জনপ্রিয়। তার আশেপাশে দাঁড়িয়েছে, তাকে সাপোর্ট করেছে, তার ভিডিও দেখেছে, সেজন্যই জনপ্রিয় হচ্ছে। এভাবেই পার্সোনালিটি তৈরি হয়। সেই জন্য ব্যক্তিটা কিন্তু ওই ব্যক্তি না, ব্যক্তি মানে ওই সময় যে ব্যক্তির উপরে রাজনৈতিক কর্তৃত্ব, রাজনৈতিক এজেন্সি দিয়েছে নিশ্চয়ই তারা। তা আমার প্রথম থেকে, মানে আপনি দেখবেন আমি যখন রেফিউজি হয়ে আসলাম, আমি কিন্তু জানতাম হাসিনা এক সময় যাবে, আওয়ামী লীগ পালাবে, হাসিনার একটা লজ্জাজনক পতন হবে, এবং তারপরে আমার ধারণা ছিল আওয়ামী লীগ মাইর খেয়ে একদম ভুট্টা হয়ে যাবে। তো আমার প্রথম ইয়ে ছিল যে এই সময়টাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, এবং আমি কিন্তু ওই সময় একটা প্রস্তুতি নিয়েছিলাম যে আমাকে জানতে হবে যে আসলে কিভাবে রিকনসিলিয়েশনটা করতে হয়, এটা প্রসেসটা কি, কেমন করে এই প্রসেসটাকে চালাতে হয়। এবং আপনি দেখেছেন যে আমার একজন বন্ধু আছেন, ফিলোসফার আছেন, যার আমি কোর্স করেছি ফরগিভনেস এর উপরে করে, তারপরে আমি তার সাথে একটা টক শো করেছি ইউটিউবে, 2টা টক শো করেছি, একটা টক শো আমি ছেড়েছি আর একটা আমি এখনো ছাড়িনি। তো ওইখানে আমি প্রস্তুতি নিয়েছিলাম যে কিভাবে আমি সমাজের মধ্যে রিকনসিলিয়েশনটা করবো। আমার রিকনসিলিয়েশনের প্রস্তাব এখনো আছে, সেটা হচ্ছে যে আপনাকে তো আওয়ামী লীগকে তো স্বীকার করতে হবে যে আমি কাজটা ভুল করেছি, অনুশোচনা থাকতে হবে। অনুশোচনা নাই, আমি আবার সমাজের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেলাম, এটা হতে দেব না, নো ওয়ে। আগে গণক্ষমা চাইতে হবে জনগণের কাছে, এবং এটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মন্দিরে গণক্ষমা, হাত জোর করে ক্ষমা চাইতে হবে, ভাই আমি ভুল করছি। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজে ইন্টিগ্রেটেড হইতে পারবে। আমার উপরে যে অন্যায় হয়েছে, আমার উপরে যে অত্যাচার হয়েছে, সেটার অ্যাকনলেজমেন্ট থাকতে হবে। 2টা জিনিস হলেই রিকনসিলিয়েশন সম্ভব। এবং এই 2টার বাইরে কোন রাজনৈতিক দল বা কেউ যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, এটা হতে দেওয়া যাবে না, এত সহজ না। হ্যাঁ, বাংলাদেশে চাইলেই এখন এটা করে ফেলা যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আরো ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।